ওকে, সো ইল্ড লাইন অ্যানালাইসিসের ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে যে ইল্ডিং আসলে কি জিনিস। সো ইল্ডিং কি সবাই কি জানো? কি জানো না জানো না? তোমাকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? এমনি বুঝি স্যার, কিন্তু মানে ভাষায় বুঝাইতে পারতেছি না। ভাষায় তো বুঝাইতে হবে, এটাই তো ইম্পর্টেন্ট জিনিস। তুমি বুঝলে হবে না, তো ভাষায় বুঝাইতে হবে কি জিনিস আসলে ইল্ডিং। সো ইল্ডিং বলতে আমরা জেনারেলি যেটা বুঝি আর কি, যে স্টিলের ক্ষেত্রে যে আমরা এরকম স্ট্রেন কার্ভ যখন পাই, যে আমাদের এই পয়েন্টটাকে আমরা আসলে ইল্ডিং বলি। ইল্ডিংটা আসলে কি জিনিস? ইল্ডিংটা হচ্ছে হলো যখন কোনো একটা ম্যাটেরিয়াল তার ইলাস্টিক স্টেজ থেকে ইনইলাস্টিক স্টেজে চলে যায়, যে ডিমার্কেশন লাইনটা আছে, তার মানে এই পরিমাণ ডিফরমেশন পেলে সে হচ্ছে অনেকটা ইলাস্টিক বিহেভিয়ার থেকে প্লাস্টিক বিহেভিয়ারের দিকে মুভ করবে। তো এই যে প্লাস্টিক বিহেভিয়ার মুভ করতেছে, ডিমার্কেশন লাইনটাকে জেনারেল আমরা ইল্ডিং পয়েন্ট বলে থাকি। তো প্লাস্টিক বিহেভিয়ার বলতে আসলে কি বলবো বুঝো, যে প্লাস্টিক বিহেভিয়ার কেমন। প্লাস্টিক বিহেভিয়ার হচ্ছিল সে তোমার ইলাস্টিক বিহেভিয়ার জেনারেলি যেটা হয়, যে তুমি যদি কোনো একটা স্ট্রেস অ্যাসাইন করো এবং তুমি যদি আবার এটাকে আনলোডিং করে ফেলো, সেটা একই পথে আসলে ফিরে আসে, যেটা ইলাস্টিক স্টেজ হয়। কিন্তু যদি ইনইলাস্টিক স্টেজে তুমি লোড দাও, তো লোড দেওয়ার পরে যদি ফিরতে চাও, সে এই পথটা আর ফলো করে না, সে এরকম একটা পথ ফলো করে। এবং এই পথ ফলো করার সময় তার ভিতরে কিছু রেসিডিউয়াল ডিফরমেশন থেকে যায়, সেটা হচ্ছে হলো প্লাস্টিক বিহেভিয়ার। এখন এই যে ইল্ডিং এর যে ব্যাপারটা, এটার সাথে আসলে স্ল্যাবের কি সম্পর্ক সেটা আমাদের দেখি। তো যখন আমার একটা স্ল্যাবের ক্যাপাসিটি বের করতে হয় ইল্ড লাইন অ্যানালাইসিস দিয়ে, আমাকে ফার্স্টে কিছু ইল্ড লাইন চুজ করতে হয়। তার মানে এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা কোন কোন জায়গাতে ক্র্যাক করতে পারে, সেই ক্র্যাক প্যাটার্নটা হচ্ছে হলো ইল্ড লাইন অ্যানালাইসিসের একটা ইম্পর্টেন্ট জিনিস। যে আমি এটা ধরলাম হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটার উপরে ধরো আমি কিউ পরিমাণ লোড অ্যাসাইন করছি। লোড অ্যাসাইন করার ফলে আমার এটা দেখবা যে যখন ক্র্যাকিং হবে, ক্র্যাকিং এর প্যাটার্নটা হয়তো বা এরকম হবে। তো এই যে এইরকম হবে আমরা বলতেছি, এটা কোথায় থেকে পাবে? এটা বিভিন্ন এক্সপেরিমেন্ট যখন তুমি করবা, এরকম এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে এই টাইপের ফেলিওরগুলো হয়। তাহলে ওই অবজারভেশন থেকে তুমি ফেলিওর মেকানিজমটা জানতে পারলো যে এরকম বিভিন্ন টাইপের হতে পারে। তো এই যে ক্র্যাক প্যাটার্নটা, এইটাকে জেনারেলি আমরা এখানে বলতেছি হচ্ছিল ইল্ড লাইন। সো এই ক্র্যাক প্যাটার্ন দিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, সেটাকে আমরা জেনারেলি ইল্ড লাইন অ্যানালাইসিস বলতেছি। তো এটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছিল যে এটা একটা আলটিমেট লোড থিওরি ফর স্ল্যাব ডিজাইন, যে স্ল্যাবের ক্যাপাসিটি বের করার জন্য এটা একটা আলটিমেট লোড থিওরি। সো কেন আলটিমেট লোড থিওরি বলতেছে? আমরা এখানে প্লাস্টিক অ্যানালাইসিস করব, যে তার প্লাস্টিক বিহেভিয়ার কেমন হবে, প্লাস্টিক বিহেভিয়ার। সো ইলাস্টিক এবং প্লাস্টিক মোটামুটি তোমরা জানো যে ইলাস্টিক বিহেভিয়ার হচ্ছে হলো যখন ইলাস্টিক স্টেজে থাকে, আর প্লাস্টিক বিহেভিয়ার হচ্ছে হলো যখন তার মধ্যে ক্র্যাক ফুললি জেনারেট করে যায়, তারপরে যে বিহেভিয়ারটা তখন হচ্ছিল প্লাস্টিক বিহেভিয়ার। আচ্ছা, তো এই থিওরিতে যেটা আমরা করি, যে জেনারেলি আমরা একটা কলাপস মেকানিজম ধরে নিই, যে একটা স্ল্যাবের যখন ক্যাপাসিটি বের করবো, যে স্ল্যাবটা কিভাবে আসলে কলাপস করবে, এবং তার হচ্ছে প্লাস্টিক প্রপার্টিস যেটা, সেটাও আমরা প্রয়োজন হবে। তো প্লাস্টিক প্রপার্টিস বলতে যেটা বোঝাচ্ছে যে তার রোটেশন কোথায় কোথায় হবে, সেই জিনিসগুলো। এখন আমরা খুব ডিটেলসে যাওয়ার আগে নর্মালি একটু চিন্তা করে দেখি তো, যে এই যে একটা স্কোয়ার স্ল্যাব এখানে আছে, ধরো আমি এটা যদি একটা এলিভেশন আঁকার চেষ্টা করি, ধরো এটার উপরে তুমি লোড অ্যাসাইন করলাম, লোড অ্যাসাইন করলে কি পরিমাণ লোড অ্যাসাইন করলাম, এটা কিভাবে মানে যখন ভেঙে যাবে কিভাবে ভাঙবে বোঝা যায়?
আমরা যদি ওই জিনিসটার সাথে ম্যাচ করার চেষ্টা করি তাহলে জিনিসটা অনেকটা এইভাবে ডিফ্লেক্টেড শেপ হবে একদিকে। আর অন্য ডিরেকশন যদি তুমি চিন্তা করো যে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কেমন হবে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনও অনেকটা এইরকম ভাবে বাঁকা হয়ে যাবে। সেটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে এরকম ভাবে সে দুই দিকেই ডিফর্মেশন হবে। আমরা জানি জেনারেলি এটা হচ্ছে ইলাস্টিক এরকম ডিফর্মেশন হয়। সো আমরা বিভিন্ন সময় যখন ফুটিং করছি বা বিভিন্ন সময় বলছি যে এরকম ভাবে ডিফর্মেশন হয়, কিন্তু এইখানে দেখো ডিফর্মেশনটা একটু ভিন্নভাবে ধরা হচ্ছে। এই যে ভিন্নভাবে ধরা হচ্ছে এটার কারণ হচ্ছে হলো যখন ইলাস্টিক স্টেজে থাকে তখন ডিফর্মেশনটা হবে হচ্ছে হলো তোমার এরকম একটা ইলাস্টিক কার্ভ হবে। এটাকে জেনারেলি আমরা হচ্ছে ইলাস্টিক কার্ভ বলি। ইলাস্টিক কার্ভে সে থাকে, কিন্তু যখন ইনইলাস্টিক স্টেজে চলে যায়, এটা হচ্ছে ইনইলাস্টিক স্টেজ, তার মানে একদম আলটিমেট যে ক্যাপাসিটি আছে, আলটিমেট ক্যাপাসিটিতে যখন পৌঁছায় যাবে ইনইলাস্টিক স্টেজে, তখন এই যে ইলাস্টিক স্টেজের মতো ইলাস্টিক কার্ভ আর হয় না। তখন এরকম দেখা যায় যে মাঝখানেও রোটেশন হয় এবং সে ভেঙে এরকম দুই টুকরা হয়ে যাওয়ার মতো চেষ্টা করে। সো একইভাবে এদিকেও যদি আমরা চিন্তা করি এরকম দেখবো যে দুই টুকরা হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন দাঁড়াবে। তো এই জায়গায় যে পয়েন্টটাকে আমি মার্ক করলাম, এই পয়েন্টটা আসলে কি জিনিস? এই পয়েন্টটা ধরতে পারা হচ্ছিল একটা হিঞ্জের মতো কাজ করে। হিঞ্জ কি জিনিস সবাইকে জানো? সবাই মোটামুটি জানো, বাট হিঞ্জের মতো জিনিসটা আসলে কি বলো তো? যে হিঞ্জ আসলে কি জিনিস? তোমরা অনেক ধরনের সাপোর্ট সিস্টেম জানো, রোলার সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, অনেক কিছুই জানো। এখন এই হিঞ্জটা আসলে কিরকম, কি বোঝায় আসলে? মোমেন্ট রেজিস্ট করতে পারে না। মোমেন্ট রেজিস্ট করতে পারে। তাহলে এই যে এইখানে হিঞ্জ বলতেছি, এই হিঞ্জটা তার মানে মোমেন্টকে রেজিস্টার করতে পারতেছে না। এই যে এখানে হিঞ্জ জেনারেট করতেছে, এটার মোমেন্টকে রেজিস্ট করতে পারতেছে না, কারণ এটা আলটিমেট যে ক্যাপাসিটি শো করার সেটা শো করে ফেলছে। তার মানে এরপরে এখানে কি হবে? রোটেশন হবে, তাই না? জি স্যার। তার মানে আমরা এই প্রতিটা স্ল্যাবের ক্ষেত্রে সেটা বিভিন্ন ধরনের, এটা জাস্ট একটা স্কোয়ার স্ল্যাব দিয়ে তোমার এক্সাম্পল দেওয়া আছে যে যে কোনো একটা স্ল্যাবই যদি তুমি চিন্তা করো, যেই প্যাটার্নে ক্র্যাকিংটা হবে সেই প্যাটার্ন অনুযায়ী সে হচ্ছিল একদম আলটিমেট স্টেটে, ধরো এটা যদি আমার ক্যাপাসিটি কার্ভ হয় তার লোডের সাথে, এই যে স্টেটটায় এই স্টেটটায় সে ইনইলাস্টিক বিহেভিয়ার শো করবে। তার মানে তার মধ্যে এখানে রিইনফোর্সমেন্টগুলো টেনশনে চলে যাবে, কনক্রিট তোমার হচ্ছিল কম্প্রেশনে থাকবে, এবং কনক্রিট এনাফ হচ্ছিল তোমার এখানে ক্রাশিং হবে, ক্র্যাকিং, তারপরে ফার্দার ক্রাশিং হবে। সো এই যে ইনইলাস্টিক স্টেটটা এখানে আসলে দেখা যাবে যে সে ইজিলি রোটেট করতে পারতেছে। আর এদিকে যেহেতু সিম্পলি সাপোর্টেড, তার মানে বুঝতে পারতেছো যে এখানেও সে ইজিলি কি করতে পারবে? রোটেট করতে পারবে। এই যে রোটেশনগুলা, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোন কোন পয়েন্টে আসলে ওই পার্টিকুলার স্ট্রাকচারটা রোটেট করতে পারতেছে, এটার উপর আমরা ডিপেন্ড করে তার ক্যাপাসিটিটা বের করতে পারবো। ওগুলো আমরা ডিটেলসে একটু পরে যাব, আমরা জাস্ট ইনিশিয়াল যে আইডিয়াটা আছে সেটা আগে দেখে নিই। তো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাসিউম যে কলাপস মেকানিজম বলতে যে ইল্ড লাইনগুলো ইজ ডিফাইন্ড বাই এ প্যাটার্ন অফ ইল্ড লাইন। এই যে ইল্ড লাইন দিয়ে তুমি আসলে কলাপস মেকানিজমটাকে অ্যাসিউম করতেছো, যেখানে হচ্ছে হলো তোমার রিইনফোর্সমেন্টগুলো অবশ্যই ইল্ড করতে হবে। আর অন্যান্য কিছু লোকেশন আছে, লোকেশন অফ হুইচ ডিপেন্ডস অন দ্য লোডিং অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন। তো এই যে এই জিনিসটা, এটা আবার একটু ইম্পর্টেন্ট, যে এই যে কোথায় কোথায় ইল্ডিং হবে এটা আবার ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে। এখন হচ্ছে তুমি কি টাইপের লোড দিচ্ছ সেটার উপরে, অ্যাট দ্য সেম টাইম এই যে সাইডগুলোতে বাউন্ডারি কন্ডিশন সেটাতে, যেমন এখানে আমি বললাম যে সে ইজিলি রোটেট করবে কারণ সিম্পলি সাপোর্টেড, বাট এটা যদি ফিক্স সাপোর্ট হতো তাহলে এত ইজিলি সে রোটেট করতে পারতো না। তো এটাই হচ্ছিল মেইনলি তার ফেলিওর মেকানিজম বা কলাপস মেকানিজমটা কীরকম এবং এটা কিসের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। এখন এই যে একটা অ্যানালাইসিসের প্রসিডিউর, এই প্রসিডিউরটা দেখো যে
ধরতেছে যে এখানে ফ্লেক্সারাল ফেলিওর হচ্ছে, তার মানে ফ্লেক্সারাল ইল্ডিং হচ্ছে। সো যেহেতু ফ্লেক্সারাল ফেলিওর হচ্ছে, এখন যদি এই স্ল্যাবটাতে কোনোভাবে শেয়ার ফেলিওর হয়, অথবা দেখা গেল যে তোমার রিইনফোর্সমেন্ট এবং কনক্রিটের মধ্যে বন্ড ফেলিওর হয়, বা যে কোনো টাইপের কম্প্রেশনে দেখা গেল যে সে ফেল করে গেল, এই টাইপের ফেল যদি হয় তাহলে এই থিওরি আর কাজ করবে না। ঠিক আছে? তো জেনারেলি আমাদের যেটা করতে হবে এই জন্য যে ফর ইল্ড-লাইন থিওরি টু বি ভ্যালিড, এটা যদি ভ্যালিড করতে হয়, শেয়ার ফেলিওর or bond failure or primary compression failure in flexure must be prevented. তো প্রাইমারি কম্প্রেশন ফেলিয়ার ইন ফ্লেক্সার বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা কি সবাই বুঝতেছো অথবা জানো, কিন্তু এখানে বোঝাটা একটু তোমাদের জন্য টাফ হতে পারে। সেটা হলো আমরা যে বিমের অ্যানালাইসিস করি বা বিমের ফেলিওর ধরি, আমরা জানি যে বিম হচ্ছিল ফার্স্টে ইল্ডিং হয় তারপরে ক্রাশিং হয়, তার মানে এইখানে ফার্স্টে ফেল করে দেন হচ্ছে হলো এইখানে ফেল করতে হয়। তো এটার জন্য যেটা আমরা বলি যে আন্ডার রিইনফোর্সড বিম হইতে হবে। সো আন্ডার রিইনফোর্সড বিমের ক্ষেত্রে এটা হচ্ছিল তার ফেলিয়ার মেকানিজম, যে ফার্স্টে হচ্ছে হলো তোমার বিমের বটম রিইনফোর্সমেন্টগুলো ইল্ডিংয়ে যাবে, তারপরে হচ্ছে হলো তোমার কংক্রিটটা ক্রাশিংয়ে যাবো। সো এটা হচ্ছিল নর্মাল আমরা যে বিমটা চিন্তা করি। কিন্তু যদি আমরা ওভার রিইনফোর্সড বিম ডিজাইন করি, যে অনেক পরিমাণ স্টিল দিয়ে রাখছি নিচে, তাহলে দেখা যাবে যে ফার্স্টে হচ্ছিল এইখানে ফেল করে যাবে, এবং এইখানে ফেল করার পরে আর এইখানে ইল পর্যন্ত যাওয়ার সে সুযোগই পাবে না, কারণ এখানে হচ্ছে হলো ফেল করার আগেই পুরো বিমটা তোমার এনাফ কলাপসড হয়ে যাবে। সো এটা আর ফার্দার আগাইতে পারবে না। সো এটাকে আমরা ওভার রিইনফোর্সড বিম বলি। তো ওভার রিইনফোর্সড বিমগুলোতে জেনারেলি প্রাইমারি কম্প্রেশনে ফেল করে, এটা এখানে বোঝাচ্ছে যে প্রাইমারি কম্প্রেশন ফেলিওর ইন ফ্লেক্সার, ফ্লেক্সারে সে ওভার রিইনফোর্সড থাকতে পারবে না, তাকে আন্ডার রিইনফোর্সড হইতে হবে। তো শেয়ার ফেলিওর, বন্ড ফেলিওর বা ওভার রিইনফোর্স যদি না হয়, তাহলে আমাদের এই মেথডটা আমরা ব্যবহার করতে পারবো। তো এটাই হচ্ছিল ইল্ড লাইন মানে মেথডের জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আমরা এখন দেখি যে আসলে ইল্ড লাইনগুলা কিভাবে এবং কেন তৈরি হচ্ছে। ইল্ড লাইন বেসিক্যালি তৈরি হবে হচ্ছে হলো কিভাবে, এটা ডিপেন্ড করে যে আমি ধরো একটা স্ল্যাবের উপরে ফার্স্টে কিউ পরিমাণ একটা লোড দিলাম। লোড দেওয়ার পরে আমি যদি কিউটাকে গ্র্যাজুয়ালি বাড়াইতে থাকি, দেখা যাবে যে একটা সময় তার ক্র্যাকিংটা শুরু হবে, যে সেন্টারের দিকে তার ক্র্যাকিং শুরু হবে, এবং ক্র্যাকিংগুলো ধীরে 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 প্রোপাগেট করবে এদিকে, যে চারদিকের কর্নারে প্রোপাগেট করতে থাকবে, এবং ফাইনাল স্টেজে তার মানে যখন তার আলটিমেট ক্যাপাসিটিতে সে পৌঁছায় যাবে, সেই মুহূর্তে তার পুরো যে ক্র্যাক প্যাটার্নটা সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে, যে ফাইনাল স্টেজে যে ক্র্যাক প্যাটার্ন। তো এই যে ক্র্যাক প্যাটার্নটা হচ্ছে, এই ক্র্যাক প্যাটার্নটাকে আমরা বলতেছি হচ্ছে ইল্ড লাইন। তার মানে যে কোনো একটা স্ল্যাব যদি তোমাকে দেওয়া থাকে, যেমন এটা আমি একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব দিলাম, এখন এটার ক্ষেত্রে বলো তো যে তোমাদের ফেলিওর প্যাটার্নটা কেমন হইতে পারে, তোমাদের আইডিয়া কি? এটাও কি এরকম ক্রস হবে নাকি কিরকম হতে পারে বলো তো, তোমাদের আইডিয়াটা একটু শুনি কিরকম হতে পারে আসলে। তোমাকে শুনতে পাচ্ছ? ট্রাপিজিয়াম হ্যাঁ, টাইপের কিছু একটা। আচ্ছা, এখন একটু এই প্যাটার্নগুলো আসলে নিজের মতো বোঝার চেষ্টা করলে পারবা বুঝতে, সমস্যা নাই। আমি এই সাইড থেকে আগে একটু দেখার চেষ্টা করি। এই সাইড থেকে আমি যদি এটার উপরে কিউ পরিমাণ লোড দেই, এটা একটা ওয়ান ওয়ে বিহেভিয়ারের মতো শো করতে যাবে না শর্ট ডিরেকশনে? এটা ধরো ইলাস্টিক স্টেজে গেল, এখন যখন ইনইলাস্টিক স্টেজে যাবে সেটা আমরা জানি যে এরকম স্ট্রেট হয়ে যাচ্ছে, তার মানে এরকম একটা বিহেভিয়ার দেখাবে এই ডিরেকশন থেকে দেখলে। তার মানে মাঝখানে তার কিন্তু একটা ক্র্যাক হওয়ার কথা, তাই না? তো জেনারেলি এরকম একটা রেক্টেঙ্গুলার শেপের ক্ষেত্রে দেখা যায় এরকম ক্রস প্যাটার্ন না হয়ে, যেটা তুমি বললো যে ট্রাপিজয়েডাল টাইপের, অনেকটা এই টাইপের একটা ক্র্যাক প্যাটার্ন।
সো এই টাইপের একটা ক্র্যাক প্যাটার্ন হয়। তার মানে এটা স্ল্যাব টু স্ল্যাব আসলে ভ্যারি করতেছে, যে এক এক ধরনের স্ল্যাবের ক্ষেত্রে আসলে এক এক ধরনের হবে। আচ্ছা, তো এখানে কিছু ব্যাপার বলা আছে যে ইল্ট লাইনগুলো আমরা কিভাবে জেনারেলি ফরমেশনটা করব। যে জেনারেলি লোড যখন গ্র্যাজুয়ালি বাড়ে তখন হচ্ছে না আমাদের যেই জায়গাতে হাইয়েস্ট মোমেন্ট হয় যে কোনো একটা স্ল্যাবের ক্ষেত্রে ওই জায়গাতে ফার্স্টে হচ্ছিল ইল্ডিং হয়। এখন এই যে টোটাল স্ল্যাবটা আমরা স্ল্যাব অ্যানালাইসিস মোটামুটি আগে পড়ে আসছি, এটা যদি সিম্পলি সাপোর্টেড হয় দুই দিকে, আমরা জানি যে ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেলি মাঝখানে হওয়ার কথা, এবং যদি অপোজিট ডিরেকশনও চিন্তা করি তাহলে তার ম্যাক্সিমাম মোমেন্ট মাঝখানেই হওয়ার কথা। তার মানে তার ইল্ডিংটা শুরু হবে হচ্ছে সেন্টার থেকে, এবং সেন্টার থেকে শুরু হয়ে ধীরে ধীরে হচ্ছে প্রোপাগেট করে যাবে, এবং ক্র্যাক লাইন ওই জায়গায় আসলে ফর্ম করবে। ঠিক আছে, প্রোপাগেটেড আনটিল দে রিচ টু দ্য বাউন্ডারি অফ দ্য স্ল্যাব। যে স্ল্যাবের যে বাউন্ডারি আছে সেই পর্যন্ত প্রোপাগেট না করা পর্যন্ত সে কন্টিনিউয়াসলি যেতে থাকবে এবং তার ক্যাপাসিটি বাড়াইতে থাকবে। সো জিনিসটা অনেকটা এরকম যে তোমার স্ল্যাবের ক্যাপাসিটি হয়তো বাড়তেছে, এখানে তোমার ক্র্যাক শুরু হয়েছে, তারপর ধীরে ধীরে আরো ক্র্যাকের যেহেতু বাড়তেছে এদিকে সে ক্যাপাসিটি শো করতে পারতেছে, পরে একটা জায়গায় যেয়ে দেখা যাবে সে টোটাল ক্র্যাকিং প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। তার মানে যতটুকু স্ট্রেংথ সে শো করার দরকার ছিল সেটা শো করছে, এরপরে জাস্ট কম্প্রেশন ক্রাশিং হতে থাকবে, তার মানে ক্যাপাসিটি কমতে থাকবে যেহেতু কনক্রিট ম্যাটেরিয়াল ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা হলো জেনারেলি একটা বিহেভিয়ার আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে আসলে ক্র্যাকটা কিরকম হবে, সেটার উপরে আমাদেরকে ডিপেন্ড করবে। আর ফাইনাল ফেলিওর যেটা, সেটাকে বলতেছে ফাইনাল ফেলিওর উইল টেক প্লেস বাই দ্য রোটেশন অফ দ্য স্ল্যাব এলিমেন্ট অ্যাবাউট দ্য সাপোর্টিং এজেস অফ দ্য স্ল্যাব। যে এই যে এখানে ক্র্যাকগুলো হলো, এই ক্র্যাকগুলো ঠিক আছে, এটা একটা পার্ট ইল্ট লাইনের। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে এই যে জায়গাগুলো আছে দ্যাটস মিন স্ল্যাবের যে সাপোর্টগুলো, এইখানে কি আসলে সে রোটেট করতে পারবে কিনা সেই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে। যে এখানে যদি ফিক্সড সাপোর্ট থাকে সেটা ইজিলি রোটেট করতে পারবে না, বাট যদি তোমার সিম্পলি সাপোর্টেড থাকে তাহলে সে ইজিলি এখানে রোটেট করতে পারবে। সো ইনফরমেশনগুলো আমাদের পরে দরকার হবে। আচ্ছা, আর এখানে যেটা বলতেছে যে কমপ্লিট ইল্ট লাইন প্যাটার্ন টু ডেভেলপ দ্য স্ল্যাব মাস্ট বি আন্ডার রিইনফোর্সড সো দ্যাট সাফিসিয়েন্ট রোটেশন ক্যাপাসিটি ইজ অ্যাভেলেবল। যেটা একটু আগে আমি ব্যাখ্যা করলাম, যদি ওভার রিইনফোর্সড হয়, ওভার রিইনফোর্সড হইলে ফার্স্টেই কম্প্রেশনে ফেল করে যায়, সেই ক্ষেত্রে সে রোটেশন ক্যাপাসিটি যেটা পাওয়ার কথা সেটা পায় না, কারণ সে কম্প্রেশনে ফেল করে অলরেডি আনস্টেবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় যেটা করতে হবে, যদি আমরা ইল্ট লাইন এইরকম চিন্তা করতে যাই, অবশ্যই সেটাকে আন্ডার রিইনফোর্সড হতে হবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছিল এই যে ইল্ট লাইন আমরা যে এখানে বলতেছি যে ক্র্যাক হবে প্যাটার্ন, এখন এই প্যাটার্নগুলোর জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদেরকে মোটামুটি জানতে হবে। যে ইল্ট লাইনগুলো জেনারেলি একটা সলিড স্ল্যাবকে কয়েকটা রিজিয়নে ভাগ করে ফেলে, এবং এই যে ইল্ট লাইন যেগুলো আছে এগুলো জেনারেলি হচ্ছিল সবসময় স্ট্রেইট হয়, এবং তারা শেষ হবে হচ্ছিল আমাদের স্ল্যাবের বাউন্ডারিতে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তো এটা যেটা ফার্স্টে বলতে নিলাম যে ইল্ট লাইনগুলো আমাদেরকে সবসময় কিছু রিজিয়নে ভাগ করবে। এই প্রত্যেকটা রিজিয়ন, যেমন এখানে 4টা রিজিয়নে ভাগ করছে, 1 2 3 4, এই 4টা রিজিয়নে ভাগ করছে। এই 4টা রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নকে আমরা বলি হচ্ছিল রিজিড জোন। ঠিক আছে, তার মানে এইটার উপরে যখন আমরা তোমার লোড অ্যাসাইন করব, যত রোটেশন সব অ্যাকুমুলেটেড হবে এইখানে, সব রোটেশনগুলো এইখানে হবে, কিন্তু এই যে অংশটা রিজিড জোন যেটা, এইটাতে আসলে কোনো রোটেশন হবে না, এই জন্য এটাকে রিজিড বলা হচ্ছে। এটা এখানে বলা আছে যে কল রিজিড রিজিয়ন হুইচ আর অ্যাসিউম টু রিমেইন প্লেন, এখানে কোনো রোটেশন হবে না, সো দ্যাট অল দ্য রোটেশন টেক প্লেস ইন দ্য ইল্ট লাইন, সব রোটেশনগুলো ইল্ট লাইনে হবে। আচ্ছা, আর এই ইল্ট লাইনগুলো সবসময় যেটা বললাম যে সবসময় স্ট্রেইট হবে এবং একটা সাপোর্টের দিকে যে শেষ হবে। আচ্ছা, তারপরে বলতেছে ইল্ট লাইন বিটুইন টু রিজিড রিজিয়ন মাস্ট পাস থ্রু দ্য ইন্টারসেকশন অফ এক্সিস অফ রোটেশন। তাহলে এক্সিস অফ রোটেশনের মধ্য দিয়ে সবসময় যাবে, ইন্টারসেকশন অফ এক্সিস অফ রোটেশন। এখন কোশ্চেন আসছে যে এক্সিস অফ রোটেশন আসলে কোনটা। এক্সিস অফ রোটেশন আসলে ডিপেন্ড করতেছে যে তোমার
এই যে সাপোর্টগুলা কিরকম, এই সাপোর্টগুলা দেখো যেহেতু সিম্পলি সাপোর্টেড, এখানে সে রোটেট করতে পারবে, এটাও হচ্ছিল সে রোটেট করতে পারবে যেহেতু সিম্পলি সাপোর্টেড। তার মানে এই যে একটা এক্সিস, এই যে একটা এক্সিস অফ রোটেশন, তাদের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে সবসময় হচ্ছিল ইল্ড লাইনগুলো পাস করবে। তো সবগুলোর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য যে রোটেশনের লাইন তার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে হচ্ছিল ইল্ড লাইনটা পাস করতেছে। আচ্ছা, আর লাস্টে যেটা বলছে যে এক্সিস অফ রোটেশন জেনারেলি লাই অ্যালং লাইন অফ সাপোর্ট অর পাসেস ওভার এনি কলাম। তো যদি কোনো কলাম থাকে এই জায়গায় অথবা সরাসরি সাপোর্টের উপর দিয়ে সেটা হতে পারে। যদি জাস্ট এরকম নর্মালি চিন্তা করো যে একটা ধরো স্ল্যাব আছে, কিন্তু স্ল্যাবের চারদিকে কোনো সাপোর্ট ওইভাবে নাই, চারটা কলামের উপরে বসা আছে, তার ফেলিওরটা কেমন হবে বলতে পারবা? জাস্ট নিজেদের মতো চিন্তা করে বলো তো যে তার ক্র্যাক প্যাটার্নটা বা ফেলিওরটা কেমন হইতে পারে। চারটা কলামের উপরে বসানো আছে স্ল্যাবটা, কেউ বলতে পারবো না? সেটি ইনলাইন কনসিডারেশন রেখে স্যার বলতেছেন? হ্যাঁ, ধরো এটা ক্র্যাক প্যাটার্নটা কেমন হবে বোঝা যায়? তো মাঝখান থেকেই তো জেনারেট করেন, মিড থেকে না। সো চতুর্ভুজ হওয়ার কথা। আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকটা এই টাইপের ফেলিওর হবে। জি স্যার। ঠিক আছে, অনেকটা এই টাইপের ফেলিওর হবে। তো এই জিনিসগুলো আসলে তোমার হচ্ছিল বোঝার দরকার যে আসলে এরকম হবে কিনা। তো এখানে ওই জিনিসগুলোই দেখবা। তো এখানে কিছুটা কনফ্লিক্ট করতেছে, যেমন আমার ধারণা হচ্ছিল এরকম হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়ে তোমার কনফ্লিক্ট করে, সেটা হচ্ছিল আরেকটা ধারণা যে এটাও হতে পারে, তাই না? জি তো স্যার। এখন দেখো যে কোনটা আসলে হবে। যদি ইল্ড লাইনের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু ভালো করে পড়ো, দেখো যে ইল্ড লাইন বিটুইন টু রিজিয়ন মাস্ট পাস থ্রু ইন্টারসেকশন অফ এক্সিস অফ রোটেশন। আর আরেকটা জিনিস বলা আছে যে এক্সিস অফ রোটেশন জেনারেলি লাই অ্যালং দ্য লাইন্স অফ সাপোর্ট অ্যান্ড পাস ওভার দ্য কলাম। তার মানে এখানে এক্সিস অফ রোটেশন হচ্ছিল এইটা, তাই না? জি স্যার। তার মানে আমরা যেটা ড্র করছিলাম সেটা কি ঠিক আছে না, লাল রঙের যে লাইনটা? জি তো স্যার। যারা চিন্তা করতেছে যে এটা হইতে পারে, মেবি হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট এটাও যদি তুমি ড্র করো এটাও কিন্তু ভুল না। সো এখানে ইল্ড লাইনের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এটার ইউনিক রেজাল্ট তুমি নাও পেতে পারো, কারণ তুমি যেভাবে অ্যাসিউম করবা ইল্ড লাইনটা, সেইভাবে তো জাস্টিফিকেশন অবশ্যই থাকতে হবে যে ইল্ড লাইন কীরকম হবে। তো সেটার ক্ষেত্রে আমরা ইল্ড লাইনের যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমরা কিভাবে ড্র করতেছি এটা হচ্ছিল মেইনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে ইল্ড লাইন আমরা কথা বললাম, ইল্ড লাইনগুলো কিরকম হবে জেনারেলি সেটা একটু আমরা দেখা। স্যার, হ্যাঁ, বল। আপনি এক্সিস অফ রোটেশনের স্যার যে এক্সিসটা ধরলেন, ওটা কি স্যার লং এক্সিস আর শর্ট এক্সিস দুইটা একসাথে ইয়া করে ধরছেন? দাঁড়াও এক মিনিট, আমি একটু ইরেজ করে নিই এই জায়গাটা। হ্যাঁ, এখন বলো কোনটা। বললাম কি স্যার, এই যে এক্সিস অফ রোটেশন, এটা কি স্যার আপনি দুইটা মানে লং এক্সিস আর শর্ট এক্সিস দুইটাই কি একসাথে ইমপ্লিমেন্ট করে ধরছেন এই এক্সিসটা? এই যে আমি এক্সিসটা ধরছি জি রোটেশনের। স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। এক্সিস অফ রোটেশন বলতে আসলে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছিল যে এই স্ল্যাবটা কোন দিকে রোটেট করতে পারে। ঠিক আছে, জি স্যার। যদি তোমার ধরো আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে এক্সিস অফ রোটেশনটা আসলে কি মিন করতেছে। ধরো আমার এখানে দুইটা ইটের দেয়াল আছে, ঠিক আছে, একটা স্ল্যাবের নিচে হচ্ছিল দুইটা ইটের দেয়াল আছে, এদিকে কোনো সাপোর্ট নাই, তাহলে এক্সিস অফ রোটেশনটা কেমন হবে বলো তো? স্যার ওই যে ওটা লং বরাবর, হ্যাঁ হবে। এক্সিস অফ রোটেশনটা হচ্ছিল এরকম হবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখো ইল্ড লাইন কিন্তু স্বাভাবিক, খুবই স্বাভাবিক এটাই হওয়ার কথা, তাই না? জি স্যার। তখন কিন্তু এটা হওয়ার কথা। তো আমার হিসাবে এক্সিস অফ রোটেশন এইটার ক্ষেত্রে যদি আমি ধরে নেই যে চারটা কলাম আছে, এই চারটা কলামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই চারটা কলামে আমরা এই স্ল্যাবটাকে রেখে দিছি, তাহলে এটা রোটেট করবে কিভাবে? এইটা এক্সিস অফ রোটেশন হওয়ার কথা না? জি স্যার। তাহলে এই এক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করে তুমি হচ্ছিল বলতে পারো যে তোমার
ক্র্যাক প্যাটার্নটা কিরকম হবে। সো আমার এক্সিস অফ রোটেশন আমি এরকম ধরতেছি। তো এটা ধরে আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তোবা এই দুইটার যদি ইন্টারসেকশন পয়েন্ট ধরি, এটা একটা হতে পারে, আবার এটাও একটা হতে পারে ক্র্যাক প্যাটার্ন। তো কেউ যদি বলে যে না আমি এটা মানতে চাচ্ছি না, আমি হচ্ছে হলো এইভাবে দিতে চাচ্ছি, সো আমি তাকেও ভুল বলতে পারবো না। ঠিক আছে, সেও হয়তো চিন্তা করতে পারে যে হ্যাঁ এদিকেও যেতে পারে, সরাসরি কলাম দিয়ে ক্র্যাক করবে। বাট আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, লাল রঙের যেটা। এটা আসলে তোমার নিজের চিন্তার উপরে যে তুমি কিভাবে ধরবা। এই কারণে ইউলাইন মেথডটা দেখবা যে একটু ভ্যারি করে, রেজাল্ট ভ্যারি করে। তো এই যে অনেক কিছুই দেখলা যে ইউলাইনগুলো, তো এখানে কিছু কমন প্যাটার্ন আছে, যেমন স্কোয়ার, রেক্টেঙ্গেল বা এরকম পঞ্চভুজ, এরকম খুব একটা দেখা যায় না, ষড়ভুজ। তারপর জাস্ট এটা ক্র্যাক প্যাটার্ন গুলো আর কি। তো এটা দেখো প্রত্যেকটার এক্সিস অফ রোটেশন হচ্ছিল এগুলা, তাদের যে ক্র্যাক প্যাটার্ন গুলো সেগুলো তাদের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে। এটা একটা সার্কেলের ক্ষেত্রে যদি চিন্তা করো এরকম, বা এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, এটার ক্ষেত্রে এরকম, রেক্টেঙ্গুলার স্ল্যাব এটার ক্ষেত্রে এরকম। এখন রেক্টেঙ্গুলার ক্ষেত্রে হচ্ছে দুইটাই সেম, বাট এটার ভিতরে পার্থক্য আছে কিছু। এখন এই যে তোমার বিভিন্ন টাইপের দেওয়া আছে, এখানে আসলে ক্র্যাক প্যাটার্ন তো আমরা সবসময় বুঝতেছি যে এরকম দাগ দিতে হচ্ছে, এখানে কিছু লিজেন্ড আছে। এই লিজেন্ডগুলো আমাদেরকে মোটামুটি বুঝতে হবে। যেমন এখানে একটা বলতেছে যে পজিটিভ হিল লাইন, একটা বলতেছে নেগেটিভ হিল লাইন। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? ইন জেনারেল আমরা যদি আমাদের পজিটিভ মোমেন্টের জন্য চিন্তা করি, নিচে হলো টেনশন হয় আর উপরে হচ্ছে কম্প্রেশন হয়, যেটা আমরা পজিটিভ চিন্তা করি। তাহলে পজিটিভ হিল টাইম বলতেছে যদি টেনশন ইন বটম ফেস হয়, তার মানে নেগেটিভ হিল টাইম হচ্ছিল তার উল্টা। তার মানে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হচ্ছিল পজিটিভ হিল লাইন। তার মানে এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড তোমার স্ল্যাব হয়, এটার মাঝখানে পজিটিভ মোমেন্ট জেনারেট করার কথা, তার মানে নিচে টেনশন উপরে হলো কম্প্রেশন। আচ্ছা, একই সময় যদি আমরা চিন্তা করি যে এটা তো সিম্পলি সাপোর্টেড, এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে এরকম কিছু একটা হয়, ডিফরমেশন শেপটা। তার মানে উপরের দিকে হচ্ছিল টেনশন হয় আর নিচের দিকে হচ্ছিল কম্প্রেশন হয়, যে কারণে এটাকে আমরা বলতেছি ছিল নেগেটিভ হিল লাইন। সো নেগেটিভ হিল লাইনগুলো জেনারেলি আমরা এরকম ড্যাশ লাইন দিয়ে শো করা হয়। তাহলে দেখো এখানে এগুলো পজিটিভ হিল লাইন, ঠিক আছে আগের মতোই। এডিশনাল এখানে হিল লাইন আসছে, সেটাকে আমরা বলতেছি নেগেটিভ হিল লাইন। সো যদি কোথাও ফিক্সড সাপোর্ট হয় তখন আমরা নেগেটিভ হিল লাইনটা দিতে পারি। তো যদি সিঙ্গেল এরকম একটা একটা করে হ্যাচ হয়, আমরা সেটাকে সিম্পলি সাপোর্টেড বোঝাচ্ছি। আর যদি ডাবল হ্যাচ হয়, সেটাকে আমরা বোঝাচ্ছি হলো ফিক্সড সাপোর্ট। তো এটা হচ্ছে সিম্পলি সাপোর্ট, এটা হলো ফিক্সড সাপোর্ট। আরো অনেক কিছু এখানে আছে দেখো লিজেন্ড হিসেবে, যে এক্সিস অফ রোটেশন কোনটাকে বোঝাচ্ছে। সো এক্সিস অফ রোটেশন আমরা সবসময় সাপোর্ট গুলাকে তো ধরবোই, এক্সিস অফ রোটেশন এটা স্বাভাবিক। তারপর যেমন বিম সাপোর্ট যদি থাকে, পয়েন্ট লোড বা কলাম সাপোর্ট যদি থাকে, এরকম বিভিন্ন টাইপের এই লিজেন্ডগুলো জেনারেলি আমরা ব্যবহার করে থাকি ইনলাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো ফার্স্টে আমাদেরকে অ্যানালাইসিসের শুরুতে যেটা আমি মেইনলি তোমাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি, যে একটা স্ল্যাব তার ক্যাপাসিটি বের করতে গেলে আমরা ইনলাইন অ্যানালাইসিস করব, কিন্তু ফার্স্টে আমাদেরকে তার ক্র্যাকিং প্যাটার্নগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে যে কীভাবে আসলে ক্র্যাকটা করে। তো এখানে যে লিজেন্ডগুলো আমি অলরেডি তোমাদের সাথে কথা বললাম, সেগুলোর একটু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। সো এটাও দেখবা, এটা যেমন আমি যা বলছি অলরেডি সেগুলো এখানে বলা আছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছিল ইন এডিশন বলে দিই, সেটা হচ্ছিল যে সিঙ্গেল হ্যাজ বললাম হচ্ছিল আমাদের ফিক্সড তোমার সিম্পল সাপোর্ট, আর ফিক্সড সাপোর্টগুলোকে আমরা বলতেছি হচ্ছিল ডাবল হ্যাজ। আর যদি এরকম নর্মাল লাইন থাকে শুধু, সেটা হচ্ছিল ফ্রি এইজ হিসাবে থাকবে। তার মানে দেখো টুইন লাইনের প্যাটার্নগুলো চিন্তা করো এটা, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। যেহেতু সিম্পল সাপোর্ট, এটা এখানে এক্সিস অফ রোটেশন হবে, আবার এটাও এখানে এক্সিস অফ রোটেশন হবে। তার মানে দেখো যে ক্র্যাক লাইনটা যাচ্ছিল তার এই যে ইন্টারসেকশন পয়েন্ট বি সরাসরি। সো এই জিনিসগুলো তোমাদের যদি আঁকতে বলা হয়, যাতে তোমরা আঁকতে পারো যে এই লাইনটা কোথায় দিবে। সো এটা আবার একটা জিনিস চিন্তা করো, যেটা একটা, এটা হচ্ছিল মেইনলি স্ল্যাবটা শেষ আর কি, এখানে এগুলো লাইনগুলো দরকার নাই, এটা হচ্ছিল দরকার নেই। তার মানে আমার স্ল্যাবটা হচ্ছিল এই অংশটা।
তার মানে এইটা হচ্ছিল আমার সিম্পল সাপোর্ট, এটা সিম্পল সাপোর্ট, এটা হচ্ছিল ফ্রি এজ। এখন আমরা যদি এটাকে চিন্তা করি যে আমরা ইল্ড লাইন ড্র করব, কিভাবে করব? ফার্স্ট হচ্ছিল এটা হচ্ছিল তার এক্সিস অফ রোটেশন, এক্সিস অফ রোটেশন এটা ফ্রি, তার মানে এখানে কোনো এক্সিস অফ রোটেশন থাকবে না, তার মানে এইটাও হচ্ছিল তার এক্সিস অফ রোটেশন। এই যে সব এক্সিস অফ রোটেশনগুলোকে আমি একটা কমন পয়েন্টে নিয়ে গেলাম, আর এই লাইনটাকে পরে ব্যাখ্যা করতেছি। তাহলে এখান থেকে একটা ক্র্যাক লাইন আসবে এরকম, এটা বুঝতেছি, একটা ক্র্যাক লাইন আসবে এরকম, এটা বুঝতেছি। এখন কথা হচ্ছিল এইখানে কেন আসতেছে। এখন এই জিনিসটাকে তুমি যদি একটু ডিপলি চিন্তা করো যে আমি এটার উপরে কিউ লোড অ্যাপ্লাই করতেছি, এই জায়গাটা কিভাবে আসলে ডিফ্লেক্ট করতে যাবে সেটা একটু ভালো করে চিন্তা করো। তাহলে এইভাবে যদি ডিফ্লেক্ট করতে চাই, এই যে মাঝখানে এখানে কি একটা এক্সিস অফ রোটেশন আসতেছে না? আমি যদি এটার সাইড ভিউটা দেখি, যে আমি যদি এটার উপর লোড অ্যাপ্লাই করি, এটা আসলে এইভাবে ডিফ্লেক্ট করতে যাবে। তার মানে এই যে মাঝখানের যে লাইন মানে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু আসলে ডিফ্লেক্ট করতেছে, মানে রোটেট করতে যাচ্ছে। এই কারণে এইটাও একটা এক্সিস অফ রোটেশন হিসাবে কাজ করবে। সো যেহেতু এক্সিস অফ রোটেশন, এখানেও একটা ইল্ড লাইন বা ক্র্যাকিং জেনারেট করবে। তো এইটার ফরমেশনটা কি বুঝতে পারছো? যে এরকম একটা স্ল্যাব থাকলে কিভাবে আমরা, জি স্যার। আচ্ছা, পরীক্ষার সময় এটা যেহেতু ইল্ড লাইনের এই চ্যাপ্টারটা আমাদের আসলে সত্যি কথা বলতে হচ্ছিল, এটা অনেক পুরাতন একটা অ্যানালাইসিস মেথড। এটা এখনকার যুগে আর খুব একটা যে ব্যবহার করা হয় তা না, বাট আমাদের সিলেবাসে স্টিল নাও এখন এটা আছে। সো আমি হচ্ছিল এখান থেকে জাস্ট 1-2টা অঙ্ক করাবো। মেইনলি তোমাদের এই যে ইল্ড লাইনগুলা, এগুলো আমি যদি ড্র করতে দিই পরীক্ষায়, নিজের মতো চিন্তা করবা, চিন্তা করে ড্র করবা। আমি হয়তো তোমাকে এই স্ল্যাবটা দিয়ে দিলাম, তোমাকে হচ্ছিল এগুলো কিছু থাকবে না। সো তোমাকে বলা হবে যে ইল্ড লাইন অ্যানালাইসিসের জন্য তোমার ট্র্যাক প্যাটার্নটা কেমন হবে অ্যাসিউম করো। তো তুমি হয়তো এটা আঁকলা, খুবই ছোট ছোট কোশ্চেন হয়তো বা আসতে পারে, আর 1-2টা ম্যাথ আমি যেগুলো পড়াবো ওই টাইপের ম্যাথ আসতে পারে। সো এখানে হচ্ছে হলো আমি কিছু কমন প্যাটার্ন দিয়ে দিলাম এবং এখানে দেখায় দিলাম, যেমন যদি একটু আরবিটারি প্যাটার্নের থাকে সেই ক্ষেত্রে কেমন হইতে পারে। সো সবসময় স্ট্রাকচার অ্যানালাইসিস বলো, যাই করতে চাও না কেন, সবসময় বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করবা যে ডিফরমেশনটা কেমন হবে। এই জিনিসগুলো যদি বুঝো, যেমন এখানে বললাম যে এখানে ডিফরমেশন কেমন হবে তুমি যদি না বুঝো, তাহলে কিন্তু এখানে যে একটা এক্সিস অফ রোটেশন হবে এটা বুঝতে পারবো না। এই জিনিসগুলো নিজেরা একটু চিন্তা করবা, চিন্তা করে তারপরে বুঝে আঁকবা। আচ্ছা, এখন এই যে ইল্ড লাইন, এটা আসলে কি কাজে আমরা ব্যবহার করব সেই জিনিসটা নিয়ে আমরা একটু স্টাডি করি। সেটা হলো যে প্রতিটা স্ল্যাবে আমরা জেনারেলি 2 ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দেওয়া থাকে, তাই না? তো এই যে প্রতিটা স্ল্যাবে যে রিইনফোর্সমেন্ট দেওয়া থাকে, তার মানে আমার এই প্রতিটা স্ল্যাবের ডিরেকশনে সে একটা করে মোমেন্ট নিতে পারে, যেটা আমরা আগেও দেখে আসছি যে তোমার 2 ডিরেকশন, একটা শর্ট ডিরেকশন আর একটা লং ডিরেকশন, জেনারেলি আমরা বলি যে শর্ট ডিরেকশনে মোমেন্টের ভ্যালু কত আর লং ডিরেকশনে মোমেন্টের ভ্যালু কত, সেটা আমরা জানি যে কিভাবে বের করতে। এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, জেনারেলি আমরা এরকম মোমেন্ট বের করে অভ্যস্ত যে কতটুকু। আচ্ছা, এখন ইল্ড লাইন অ্যানালাইসিসের ক্ষেত্রেও আমাদের এই মোমেন্টটা আসলে প্রয়োজন হবে, যে আমার মোমেন্ট ক্যাপাসিটি কত এই স্ল্যাবের, সেটা যদি আমি জানি, সেইখান থেকে আমরা যেটা বের করতে পারবো যে এটার মধ্যে তুমি কতটুকু লোড অ্যাসাইন করতে পারবে। আমরা এতদিন যেটা শিখে আসছি সেটা হচ্ছিল যে আমাদের লোড দেওয়া থাকতো, আমরা হচ্ছিল তার মোমেন্ট ক্যাপাসিটি কত লাগবে সেটার জন্য স্টিল ডিজাইন করতাম। আর এটা হচ্ছিল অ্যানালাইসিস প্রসিডিউর, এডিকুয়েসি চেক বা এই টাইপের অ্যানালাইসিস, যে তোমার এক্সিস্টিং একটা স্ল্যাব আছে যেটা তুমি রিইনফোর্সমেন্ট জানো অলরেডি, এখন তুমি তার লোড ক্যাপাসিটি বের করতে যাচ্ছ যে কতটুকু লোড নিতে পারবে। তো এটা হচ্ছিল জাস্ট একটা কাউন্টার ক্যালকুলেশন, যে তুমি যদি হাতে ক্যালকুলেট করে চেক করতে চাও যে কিভাবে করবো, যেটার কত লোড নিতে পারবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা লাগে, মোমেন্টটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছিল মোমেন্ট ক্যাপাসিটি পার ইউনিট ওয়েটতে। তার মানে আমরা যে এমটা বললাম যে এ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, আমরা যদি এই যে স্টিলের ভ্যালুটা আছে প্রতি ইউনিট
উইথে কতটুকু স্টিল নেই, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কত পার ইউনিট উইথে, এই জিনিসটা লাগবে। তাহলে দেখো এখানে যেটা মিন করতেছে এটার নোটেশনটা একটু ভালো করে খেয়াল করো। ধরো তোমার রিইনফোর্সমেন্টগুলো হচ্ছিল এই ডিরেকশনে, তাহলে তোমার মোমেন্ট ক্যাপাসিটি যে m1 জেনারেলি আমরা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এইভাবে বুঝাই। এটার অর্থ হচ্ছিল m1 পার ইউনিট ফিট, এইদিকে প্রতি ইউনিট ফিটে তার মোমেন্ট কত। তার মানে একটা স্ল্যাব যদি তোমাকে আমি দিয়ে দেই এবং এখানে যদি এরকম দুইটা দাগ দিয়ে দেই, এখানে বললাম হচ্ছিল সে m1, এদিকে বললাম হচ্ছিল m2, তোমাকে বুঝতে হবে যে এই দাগের অর্থ হচ্ছিল এই ডিরেকশনে পার ইউনিট লেন্থে তার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল m1। একইভাবে আমি যখন বলে দিচ্ছি যে m2 এবং এটার সাথে এরকম একটা ভার্টিক্যাল দাগ, তার অর্থ হচ্ছিল এই ডিরেকশনে তার প্রতি ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল m2। সো এই নোটেশনগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় তোমাদের বা যখন তোমরা প্রবলেম সলভ করবা তখন এইভাবে দেওয়া থাকে জেনারেলি। এটা হচ্ছিল জাস্ট ইনক্লাইন অ্যানালাইসিসের নর্মাল যে নোটেশন আর কি সেটা। তো এই যে মোমেন্ট ক্যাপাসিটি এটা আমাদের জানতে হবে যে কোনো একটা স্ল্যাবের ক্ষেত্রে। তো এই মোমেন্ট ক্যাপাসিটিটা কি সবাই বের করতে পারবা যে কোনো একটা স্ল্যাব যদি দেওয়া থাকে? ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সো মোমেন্ট ক্যাপাসিটি আশা করি সবাই বের করতে পারবা। তো আমরা ম্যাথে যাব, ম্যাথে যাওয়ার আগে আমার কিছু কথাবার্তা আছে, সেটা হলো তোমরা কি ভার্চুয়াল ওয়ার্ক মেথড এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? এই টার্মে বোধহয় কোর্স ওইটা, তাই না? স্যার স্ট্রাকচারে এবার পড়তেছি। ভার্চুয়াল ওয়ার্ক মেথড কি সবার মনে আছে? জি স্যার। ভার্চুয়াল ওয়ার্ক মেথড যদি মনে থাকে তাহলে আমাদের এই ম্যাথগুলো করতে পারবো। সো ভার্চুয়াল ওয়ার্ক মেথড দিয়ে আমাদের আসলে এই ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, সো আমি আজকে অঙ্কটা শেষ করতে পারবো না, জাস্ট ইনিশিয়াল আইডিয়াটা নাও, তারপর নেক্সট দিন হয়তো এটা করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ধরো বলা হচ্ছে যে একটা সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার বিম, এই ফিগারে যেটা দেওয়া আছে সেটা হলো আইসোট্রপিক্যালি রিইনফোর্সড উইথ বটম স্টিল, ঠিক আছে, such that the yielding moment of resistance per unit of slab is m. So isotropic অর্থ হচ্ছিল বোথ ডিরেকশনে সেম রিইনফোর্সমেন্ট দেওয়া, আর এদিকে যে স্পেসিং এর রিইনফোর্সমেন্ট হয় এদিকে একই স্পেসিং এর রিইনফোর্সমেন্ট দেওয়া। এবং এই যে দেখো তোমাদের ডান দিকে যেটা দেখাচ্ছে m, এটার স্ট্যান্ডার্ড নোটেশন। এটার অর্থ হচ্ছিল এই ডিরেকশনে তার হচ্ছিল পার ইউনিট উইথের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল m, আর এই লাইনটার অর্থ হচ্ছিল এই ডিরেকশনে ইউনিট ওয়েট ইউনিট মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল m। এটা m1 m2 হতে পারে যদি ভিন্ন ভিন্ন রিইনফোর্সমেন্ট হয়। বলতেছে যে ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ m ইফ দ্য স্ল্যাব ইজ টু ক্যারি ইউনিফর্ম ইন্টেন্সিটি হচ্ছিল কিউ। আমরা কিউ এর ভ্যালুটা বের করবো এখানে। আচ্ছা, যে ম্যাক্সিমাম কত নিতে পারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোড। এখন সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড ইউজ করব। ইউজ করার আগে আমরা দেখি যেটা ক্র্যাক প্যাটার্নটা কীরকম হবে। সো নোটেশনগুলো আমরা জানি, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড, যেহেতু সিম্পল হচ্ছে হলো তোমার দেওয়া আছে একটা করে হ্যাচ দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড এটা, এবং আমরা জানি যে তার ক্র্যাক প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম হবে। তার মানে ক্র্যাক প্যাটার্ন যদি এরকম হয়, আমি যদি এই দিক থেকে দেখি এই জায়গাটাকে ফোকাস করে, তাহলে দেখো যে তার এই জায়গাটাকে যদি আমি দেখি যে ফর্ম যখন করবে এখানে ক্র্যাকিং ট্র্যাকিং সব হয়ে যাবে, অনেকটা এইভাবে নিচে নেমে যাওয়ার কথা না এই পোর্শনটা। যদি আমি সাইড থেকে দেখি, জি স্যার। আর এই দিক থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখো এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু একই পরিমাণ নিচে নামবে, যেহেতু একটা স্ট্রেইট লাইন। তার মানে এই জায়গাটা হচ্ছিল এইটা, এইটা, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট যদি যোগ করে দেই তাহলে আমার এদিকে ডিফর্মেশন শেপটা পেয়ে যাব।
একটা ডিফরমেশন শেপটা হবে এই ধরনের। তো এই ডিফরমেশন শেপটা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখন ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা কিভাবে করব? ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা যদি চিন্তা করি যে আমরা এখানে কিউ পরিমাণ ফোর্স দিয়ে রাখছি, তাই না? কিউ পরিমাণ লোড দিচ্ছি। এই লোডের জন্য আমরা ধরে নিচ্ছি যে এই ইএফ লাইন বরাবর, এই ইএফ লাইন বরাবর আমরা 1 ইউনিট হচ্ছিল ডিফরমেশন দিব। তাহলে এই 1 ইউনিট ডিফরমেশনের জন্য টোটাল যে ওয়ার্ক ডান হবে, এই ওয়ার্ক ডানটা অবশ্যই এই যে ভিতরে বিভিন্ন ক্র্যাকিং হইল, এই সবগুলোর যে ইন্টারনাল এনার্জি আছে বা ইন্টারনাল ওয়ার্ক ডান হবে সেটার সমান হবে। তো এখানে ভালো করে দেখো যে ওয়ার্ক ডান আসলে কে করতেছে? ওয়ার্ক ডান করতেছে এক্সটার্নাল ওয়ার্ক ডান, কিউ ফোর্সটা। মানে এখানে ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার কারণে এখানে 1 ইউনিট ডিফরমেশন হচ্ছে। তার মানে প্রতিটা সেগমেন্টে কতটুকু করে ডিফরমেশন হচ্ছে ইনটু হচ্ছিল প্রতিটা সেগমেন্টে কতটুকু করে ফোর্স কাজ করতেছে এক্সটার্নালি, সেগুলো যদি সামেশন করি আমরা পাবো হচ্ছিল ওয়ার্ক ডান। এটা একটা পোর্শন। আর ইন্টারনাল কাজগুলো আসলে কে করতেছে? ইন্টারনাল ওয়ার্ক ডান কে করতেছে? সেটা আসলে হচ্ছে কোথায় দিয়ে? এই যে এখানে রোটেশন হচ্ছে, তার মানে যে স্টিলগুলো আছে স্টিলগুলোকে তোমাকে ইল্ডিং এ যাইতে হচ্ছে। এই যে ইল্ডিং এ যাইতে হইলে তার ইন্টারনালে যে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছিল ইন্টারনাল ওয়ার্ক ডান বা এনার্জি। সো ওই ওয়ার্ক ডানটা ইকুয়াল টু হবে হচ্ছিল এক্সটার্নাল ওয়ার্ক ডান। সো এটা হচ্ছিল এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু হবে হচ্ছিল ইন্টারনাল ওয়ার্ক ডান। সো এটাকে তুমি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারো, যে শক্তির নিত্যতা সূত্র বা যেগুলো আমরা পড়ে আসছি আর কি, কনজারভেশন অফ কনজারভেটিভ এনার্জি প্রিন্সিপাল বা সামথিং কিছু পড়ে আসছে, ওই জিনিস একই জিনিস এগুলো। সো তুমি বাইরে থেকে যে পরিমাণ কাজ করতেছো তোমার ইন্টারনাল যে কলাপস মেকানিজম আছে সেখানে একই পরিমাণ কাজ হবে। তো জেনারেলি আমাদের ইন্টারনাল যে কাজগুলো হয়, যদি আমরা চিন্তা করি যে এই পার্টিকুলার একটা রিজিয়নকে, আমরা জাস্ট একটা এক্সাম্পল আজকে দেখার চেষ্টা করি। এই অংশটা যদি তোমার নিচের দিকে এতটুকু ডিসপ্লেসড হয়ে যায় এক, তাহলে এখানে কতটুকু আসলে তোমার কাজ হচ্ছে, এক্সটার্নালি কতটুকু কাজ হচ্ছে এটা কি বের করা যাবে? ধরো এখানে কিউ পরিমাণ ফোর্স দেওয়া আছে, সব জায়গায় কিউ, এটা হচ্ছিল প্রতি পার স্কোয়ার ফিটে আর কি পিএসএফ। তো এখানে কতটুকু কাজ হবে এটা যে নিচে নামলো সেটা কি বলা যাবে? ওয়ার্ক ডানটা কি বের করা যাবে? দেখো তো। এটা একটু জটিল, ঝামেলাজনক আমি জানি, এই জন্য আমি ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করব। সো এই যে অংশটা আমি লাল করে আবার হ্যাচ করে দিচ্ছি, এই অংশটা যে নিচে নামতেছে এইভাবে 1 ইউনিট বলতেছি আমরা কোথায়? ইএফ লেভেলে নিচে নামতেছে। এখন এইটার জন্য এই অংশটা নিচে নামতে কতটুকু পরিমাণ কাজ করতে হবে এটা কিভাবে বের করব? ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? এফ ইনটু এক্স। তার মানে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি এবং যতটুকু ডিফরমেশন হচ্ছে, ডিফরমেশন বলতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা সরল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এখন এই জায়গাটাকে দেখো তো এখানে খুঁজে পাওয়া যায় কিনা ডিফরমেশনের মধ্যে। এই জায়গাটা কি আসলে এই জায়গাটা না? জি স্যার। আচ্ছা, এখন এটা ইএফ তো স্যার একটা থিটার একটা ইফেক্ট আসছে না? বুঝি নাই। থিটার একটা ইফেক্ট আসছে না, যে ডিফরমেশন যে অ্যাঙ্গেল করে ই হয়েছে, w ইজ ইকুয়াল টু এফ cos থিটা এর কথা না? ডিফরমেশন অ্যাঙ্গেলে আমরা যাব, পরে যাচ্ছি। জিনিসটা আসলে এরকম হচ্ছে যে এই যে ডিফরমেশন অ্যাঙ্গেলের কথা তুমি বলতেছো, এটা আমাদের পরে কাজে লাগবে ইন্টারনাল এনার্জি বের করার ক্ষেত্রে, আমরা এক্সটার্নাল ওয়ার্কে ওটা কাজে লাগবে না এরকম। সো এই যে টোটাল জিনিসটা, এইটার আসলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এটার সেন্ট্রয়েড কোথায়। এই পার্টিকুলার অংশটার সেন্ট্রয়েড হচ্ছিল এই জায়গাটাই। তাহলে এইটা যদি 1 ইউনিট নিচে নামে, তাহলে এই জায়গার সেন্ট্রয়েড কতটুকু নিচে নামছে বলো তো?
0.5 মানে এখানে হচ্ছে 0.5 নামার কথা। তার মানে আমি যদি এই অংশটার ওয়ার্ক ডান চিন্তা করি তাহলে হবে কিউ, এটা যেহেতু পিএসএফ এ আছে আমাদের টোটাল এরিয়া লাগবে, তাহলে এই এরিয়াটা আমি এটাকে আপাতত এরিয়া বললাম, আমি এখনো অঙ্কে যাচ্ছি না, জাস্ট কনসেপ্টে যাচ্ছি। তাহলে কিউ ইন্টু এরিয়া, ধরো এটাকে 1 বললাম, এরিয়া 1, তাহলে এটা হচ্ছিল আমার ফোর্স, কতটুকু ফোর্স এখানে কাজ করতেছে, ইন্টু হচ্ছে হলো তোমার এস অফ সিজি, যে সেন্ট্রয়েডটা কতটুকু মুভ করতেছে, এসসিজি, তাহলে এসসিজিটা আমাদের ক্ষেত্রে হচ্ছে হলো 0.5, তাহলে এটা হচ্ছে 0.5। এই যে ওয়ার্ক ডানটা এটা আমরা পাচ্ছি হলো শুধু একটা সেগমেন্টের জন্য, আমি বললাম যে একটা সেগমেন্টের জন্য, এরকম প্রতিটা সেগমেন্টের জন্য আমার ওয়ার্ক ডানটা বের করতে হবে। তো এটা হচ্ছে টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান। এখন আসতেছে যে ইন্টারনাল ওয়ার্ক ডান। ইন্টারনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রেও এখন দেখো যে এই জিনিসটা তোমার যখন কাজ করবে এখানে সিম্পলি সাপোর্টেড, তার মানে এখানে কোনো মোমেন্ট কাজ করবে না, একমাত্র মোমেন্ট কাজ করবে হচ্ছিল এই জায়গাটাতে। তাহলে এই অংশটার ক্ষেত্রে দেখো যে আমি যদি এটাকে চিন্তা করি, এটাকে কি এইভাবে মোমেন্ট দিতে হবে না, যদি আমি এইভাবে বাঁকাইতে চাই যে শেপে এখন আছে, যে শেপে আছে, হ্যাঁ, মানে এখানে আমি ধরলাম যে একটা মোমেন্ট দিতে হবে, তাহলে ইন্টারনাল ওয়ার্ক ডান যেটা হবে, ইন্টারনাল ওয়ার্ক ডান এটা হচ্ছে হলো ওই ক্র্যাকিং এর ওইখানে হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক। এটার আমরা ইকুয়েশন জেনারেলি জানি হচ্ছে হলো যেহেতু রোটেশন হচ্ছে সেটা হচ্ছে হলো এম ইন্টু থিটা, এটা হচ্ছে হলো ইন্টারনাল ওয়ার্ক ডান এই এই জিনিসটার জন্য, ইন্টারনাল ওয়ার্ক ডান, তাহলে এটা এম থিটা। এই যে এম থিটা বের করলাম আমরা এই একটা সেগমেন্টের জন্য, এরকম সবগুলা সেগমেন্টের জন্য আমাদের এম থিটার ভ্যালু কত সেটা বের করতে হবে। সো তখন আমরা সবগুলা ওয়ার্ক ডানকে যদি যোগ করি এবং সবগুলা ইন্টারনাল ওয়ার্ককে যদি যোগ করি, দুইটার সামেশন সমান হওয়ার কথা। সো এই সামেশনটা যদি আমরা আলটিমেটলি সমান করি তাহলে আমরা পাবো হচ্ছিল যে আমাদের একটা ইকুয়েশন যে টোটাল এখানে কিউ কতটুকু নিতে পারবে। সো এটা আমরা ধীরে ধীরে আগাবো, আমি জাস্ট মেইন কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করলাম, কারণ এই অঙ্কটা তোমাদের জন্য এখন বোঝাটা একটু টাফ, কারণ ভার্চুয়াল ওয়ার্ক মেথড তোমরা জাস্ট শুরু করছো হয়তো এই সেমিস্টারে, ঠিক আছে? সো সবাই হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা একটু ভালো করে দেখে আসবা, আমরা নেক্সট দিন হয়তো আমি ম্যাথটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত।